সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যিনি আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকাকে নতুনভাবে জন্ম দিয়েছেন, যিনি গণতন্ত্রের জন্য 18 বছর জেল খেটেছেন, কিন্তু মানুষকে কথা বলার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার বিনিময়ে আজকে দক্ষিণ আফ্রিকার দেশটি একটি জায়গায় পৃথিবীর মানচিত্রে নতুনভাবে সূচনা হয়েছে। আমরা এখানে আরেকটি বিষয় জানতে পেরেছি, রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদ কিভাবে ভূমিকা রাখবে এবং জনসম্পদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এখানে আমি একটি কথা বলতে চাই, বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছিলেন জনসম্পদ হচ্ছে একটি দায়, একটি দেশের একটি দায়, এই কথাটা বলেছিলেন। কিন্তু আজকে সেই কথাটা কিন্তু মিথ্যা পরিণত হয়েছে, মিথ্যায় পর্যবসিত হয়েছে। কারণ আমরা যদি আমাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর দিকে তাকাই, আমরা একমাত্র দেশ, পৃথিবীর কোথাও এত শ্রমকে সস্তায় পাওয়া যায় না এবং একটি শ্রম বাজার আর কোথাও নেই। যে কারণে বিশ্বের বুকে একমাত্র আমরাই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে আমরা সুনামধন্য এবং আমরা পরিবেশ বান্ধব যে কয়টি গার্মেন্টস শিল্প রয়েছে তার মধ্যে 12টি বাংলাদেশে এবং প্রথম শ্রেণীর 4টি বাংলাদেশে। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের এই জনসংখ্যাটি সম্পদে পরিণত হয়েছে বিধায় আজকে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমরা বলা হয় 18 কোটি, কিন্তু আমরা 20 কোটির উপরে মানুষ আছি। এই মানুষগুলো কিন্তু প্রকৃতপক্ষে একটি রোল প্লে করে, যার কারণে পৃথিবীর যেখানে যাই কিছু হোক না কেন, আমরা অনেকবার মেসেজ শুনেছি, অনেকবার আমাদের কাছে এরকমের মেসেজ এসেছে যে বাংলাদেশ হয়তো আর ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু এই জনসম্পদটি কেবলমাত্র সেই জায়গাটাকে রুখে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে কেবলমাত্র এই জনসম্পদের কারণে। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, আগে মানুষ এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে বলা হতো কর্মী ব্যবস্থাপনা। 1989 সালে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন পার্সোনাল ম্যানেজমেন্টকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে রূপান্তরিত করে এবং কালের বিবর্তনে আজকে যাকে কর্মী ব্যবস্থাপনা বলা হতো আজকে সেটা মানুষ সম্পদে পরিণত হয়েছে। আমরা এই মানুষগুলোকে যদি সঠিক, সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করতে পারি তাহলে একদিন বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আজকে এমন একটি মাসে এসে দাঁড়িয়েছি, একটি শোকের মাস। সাথে সাথে আপনারা দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন যে বেশ কিছুদিন আগে আমাদের দেশে যে সমস্ত বিষয়গুলো হয়ে গেল, আমি তার বিস্তারিত কথা বলতে চাই না, কিন্তু যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 62, 66, 68 আন্দোলন, 69 গণহত্যা, 70 স্বাধীনতা আন্দোলন এবং 71 মুক্তিযুদ্ধে তিনি একাগ্রচিত্তে নিজের ইচ্ছাতে নিজের মনোবল কখনো ভাঙেননি এবং নেতৃত্ব দিয়েছেন, আর যে কারণে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তবে হ্যাঁ, তার নেতৃত্বে মানুষ প্রথম সারিতে, পিছনে, আগে, মাঝে কাজ করেছে, কিন্তু উনি একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন বিধায় আজকে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। দুঃখের বিষয় হলো যে 15ই আগস্ট 75 সালে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা আমি এভাবেই বলতে চাই যে পাকিস্তানি গোষ্ঠীর কুটিল চক্রান্তের বিরুদ্ধে কিছু বিপদগামী মানুষই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা এই শপথ মাসে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। যে মানুষটি তার জীবনকে বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে, তিনি নিজের সুখের জন্য কিছু করেননি, যে কারণে he is the founder of free Bangladesh. This is why he is the father of the nation. যে কারণে আমরা তাকে জাতির পিতা বলে থাকি। কেন বলে থাকি? 3টে জিনিস পৃথিবীতে আর কখনো আসবে না,
বঙ্গবন্ধুর ভাষণ, নীলকরদের শোষণ, ইংরেজদের শাসন। এই নীলকরদের যে শোষণ ব্যবস্থা ছিল, সেই শোষণ ব্যবস্থা পৃথিবীতে আর কখনো করতে পারবে না। কারণ এখন যে মডার্ন টেকনোলজি এসেছে, মানুষের চিন্তাধারা ধারণার পরিবর্তন হয়েছে, ওই শোষণ ব্যবস্থা থাকবে না। সারা পৃথিবী ইংরেজরা শাসন করত, সেই শাসন ব্যবস্থা আর কোনোদিন ফিরে আসবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল, যে ভাষণের সারা দেশের মানুষকে একত্রিত করেছে, সেই ভাষণ ব্যবস্থা আর কখনো কেউ দিতে পারবে না বলে আমি মনে করি। যে কারণে সবাই ইংলিশে কথা বললেও জাতিসংঘে যিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং সেটা প্রশংসিত হয়েছিল, যে কারণে তাকে যুগীয়করী উপাধি দেওয়া হয়। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। আমি আরেকটি কথা বলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় লেখাপড়া করেছি। আমি বাংলাদেশের 6টি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তাই একটা ঢাকা ইউনিভার্সিটি। আমি লেখাপড়া করেছি এই কথাটা বলতে চাইনি, কিন্তু আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানুষের অধিকারের জন্য ছাত্ররা কথা বলবে, কথা বলেছে, ভবিষ্যতে বলবে, অতীতও বলেছে, এখনো বলে। সেক্ষেত্রে যারা রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকে তারা সে বিষয়গুলো মানার বিষয় থেকে, না মানার বিষয় থেকে একটা জায়গায় যৌক্তিক সমাধান হয়, সেখানে সুবিধা অসুবিধা থাকে। এ কথা বলার জন্য যারা কথা বলেছেন তাদের অধিকার রয়েছে কথা বলার, এবং তারা বলবে। তো মাঝে একটি কথা না বললেই নয়। আমার মনে হয় আমার জানা বা আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলে একটা বিষয় যদি অনুভব করতে পারি, যে কথা বলার মধ্যে, অধিকার আদায়ের মধ্যে, আমার মনে হয় আমার দেখা বা বোঝার এবার ভাবে ধ্বংসাত্মক বিষয়টা ঢুকে যাওয়ার নজির আমার কাছে নাই। জঙ্গিদেরকে তালা ভেঙ্গে, জেল ভেঙ্গে বের করার মধ্যে আন্দোলন ছাত্ররা করবে, এটা ছাত্ররা করে। উন্নয়নমূলক যে সমস্ত স্থাপনাগুলো ছিল, সেটা এমন ভাবে জ্বালাও পোড়াও করা হয়েছে যেটা ইতিহাসে বিরল। কোনো ছাত্র আন্দোলনে এটা হয়নি। আমার বিশ্বাস যারা এই কাজটি ইন্ধন দিয়ে ছাত্রদেরকে ব্যবহার করতে চেয়েছে, সেই জায়গাটি খুঁজে যদি আমরা একটা জায়গায় না আসতে পারি, বাংলাদেশ বারবারই হোঁচট খাবে। বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উন্নয়নের যে রোল মডেলটি তৈরি হয়েছিল, যে রোডে উন্নয়নের যে রাস্তায় গাড়ি চলা শুরু করেছিল, সেই জায়গাটা বাধাগ্রস্ত হবে যদি সেই প্রকৃত জায়গাটা চিহ্নিত না করা হয়। কোমলমতি